বিসমিল্লাহির রহমানির রহিম। ইংরেজিতে নাম্বার তোলার জন্য যে কয়টি টপিক আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে রিঅ্যারেঞ্জ। Dear viewers and learners, welcome to BDC Online School once again. I am Shumon Bangali with you today, Assistant Teacher English, BDC High School, Mirpur, Dhaka. Dear viewers and learners, you know that rearranging sentences is one of the most important topic for the students of SSC. That means class 9 and 10. আমি এর আগেও অনেকদিন আগে রিঅ্যারেঞ্জ লেখার কিছু কৌশল নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু এখনো অনেক শিক্ষার্থী রিঅ্যারেঞ্জে ভুল হচ্ছে। আমরা এই গত অনলাইন ভিত্তিক মূল্যায়নে দেখেছি। Today, so I like to talk about rearranging sentences, easiest techniques, সহজ কৌশলগুলো নিয়ে আজকে কথা বলবো। So this class is very important for the students of class 9 and 10. My dear students, please be ready to enjoy the class with me today. And before going to the class, I like to announce the students of the day who took part in my last class and did their homeworks very nicely and excellently. From class 10, day shift, Sajidur Rahman Akash, roll 1, and Arif Billah, roll 4. And class 9, Afif Hussain, roll 63. My best congratulations to you. এবং মর্নিং শিফট থেকে কামরুন নাহার, রোল 5 ক্লাস 10, এবং প্রভা দাস, রোল 1 ক্লাস 10. অভিনন্দন ও শুভকামনা তোমাদের জন্য। Now I like to start my class rearranges sentences. My dear students, এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেক জল্পনা, অনেক কল্পনা। আসলে বিষয়টা কি এবং কেন? আজকে আমি খুবই ঠান্ডাভাবে, খুবই শান্ত এবং ধীরস্থিরভাবে তোমাদেরকে ব্যাখ্যা করব এই রিঅ্যারেঞ্জটা কিভাবে লিখতে হয়, কেন লিখতে হয়, কারণ অনেকেই সেটা ভুল করে থাকো। অ্যাকচুয়ালি এই রিঅ্যারেঞ্জ হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্রের 7 নাম্বার টপিকে এসে থাকে এবং এসএসসি পরীক্ষায় যেখান থেকে 8 নাম্বার থাকবে। বুঝতে হবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে 8টি নাম্বার থাকবে এবং এই 8টি নাম্বার ডাইরেক্ট ছক্কার মতো। এখানে ছক্কার চেতেও আরো 2 বোনাস আছে। হ্যাঁ, 9 বলে ছক্কা মারলে 7 রান, কিন্তু এখানে কিন্তু রান কিন্তু 8টি রান। আবার বল বেশি উপরে উঠে গেলে ক্যাচ আউট হওয়ার সম্ভাবনাও আছে। বুঝতে হবে বিষয়টা যে এইখানে যদি তুমি সঠিকভাবে এটা সাজাতে পারো তাহলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই তুমি সেখানে 8টি নাম্বার তুমি তোমার দখলে নিয়ে আসতে পারতেছো। পরীক্ষার জন্য তুমি 8টি নাম্বার পেয়ে যাচ্ছ। আবার যদি ভুল করো, নিশ্চিতভাবে একটা ভুল হলে একাধিক ভুল সেখানে হবে, কারণ একটা যেখানে তুমি সেট আপ করার কথা সেখানে সেট আপ না করে আরেকটা সেট আপ করলা মানে 2টি তো অবশ্যই ভুল হলো, আরো বেশি হয়ে যায়। তাই এখানে সচেতনতা এবং কৌশল এবং অর্থ জানা, এই 3টি বিষয় জানা খুবই একটি জরুরি বিষয়। মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ নো দ্যাট দেয়ার আর 2 কাইন্ডস অফ রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস। আমাদের পরীক্ষায় যে সমস্ত রিঅ্যারেঞ্জ আসে, আমি ব্যক্তিগতভাবে একটু আগে ক্লাসে দাঁড়ানোর আগে তোমাদের 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত 5 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি এই 2 পদ্ধতিতে তোমাদের রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স আসে। একটা হচ্ছে টাইপ 1 হিস্ট্রিক্যাল ইভেন্ট অর পার্সোনাল বেসড। খুব বেশি এটা আসে হিস্ট্রিক্যাল ইভেন্ট অর পার্সোনাল বেসড। হয় কোনো ঐতিহাসিক ঘটনার ক্রম দেওয়া থাকে, ঐতিহাসিক ঘটনাগুলো এলোমেলোভাবে দেওয়া থাকে যেটাকে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে, অথবা কোন ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য দেওয়া থাকে যেই তথ্যগুলো আমাদেরকে সাজিয়ে উপস্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা,
এবং আমি আরেকটি ধাপ দিলাম টাইপ 2 অ্যাবস্ট্রাক্ট টপিকস অর ডেসক্রিপশন বেস, মানে এখানে কোনো ভাববোধক বা বর্ণনামূলক বিষয় থাকে, কোনো ভাববাদী কোনো বিষয় বা বর্ণনামূলক বিষয় থাকে যেটাকে আমাদেরকে সাজাতে হয়। তাহলে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত একটা একটা করে বোর্ড আমি আজকে চোখ বুলিয়েছি, চোখ বুলিয়ে দেখলাম যে তোমাদের রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স এই দুই পদ্ধতিতে এসএসসি পরীক্ষায় এসে থাকে। অর্থাৎ আমরা এই দুই পদ্ধতির যে কোনো একটি আমাদের পরীক্ষায় আসবেই। এর মধ্যে 80% টাইমে আসে এটা হিস্ট্রিক্যাল ইভেন্ট অর পার্সোনাল বেসড ইনফরমেশন, এবং দ্বিতীয়টি অ্যাবস্ট্রাক্ট টিপস অর ডেসক্রিপশন বেসড আছে 20% টাইমে। দ্যাট মিনস এই দুটি বিষয়ের কৌশল যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, ইনশাল্লাহ আমরা অবশ্যই এই রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স পারব। ওকে, তাহলে এই দুটি বিষয় কিভাবে আসলে পরীক্ষায় আমরা কিভাবে লিখব সেটা নিয়ে এখন চলো আলোচনা করি, এবং প্রতিটা বিষয় খাতায় লিখে রাখবে। এবং আজকের ক্লাসের শেষে আমি গুরুত্বপূর্ণ 6টি রিঅ্যারেঞ্জ তোমাদেরকে দেব, যেগুলো এসডব্লিউ হিসেবে থাকবে। প্রথমে আসি রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সটা আমরা কিভাবে লিখব। One, two, three, four, five, six, seven, eight. আমরা জানি আমাদের পরীক্ষায় এরকম 8টা সেন্টেন্স দেওয়া থাকে এবং প্রত্যেকটা সেন্টেন্স এলোমেলো ভাবে সাজানো থাকে। তাহলে প্রথমে আমরা পরীক্ষার মধ্যে এইভাবে আমরা সাজাবো যেন আমাদের টিচারদের দৃষ্টি খুবই আকর্ষিত হয়। সেটা হলো যে, মনে করো এখানে আসবে বি, এখানে এ, এখানে ই, এখানে এফ, হ্যাঁ, এখানে সি, এখানে ডি, জি, এইচ। এরকম ভাবে তোমাদের পরীক্ষায় থাকলো, তুমি তার সাজিয়ে দিও। কিন্তু এই কাজটা তোমরা অনেকেই করো না, এভাবে সাজাতে হবে। এটা হচ্ছে সাজানোর নিয়ম। এখন আমাদের লেটেস্ট এনসিটিভি সিলেবাস এবং মেকিং গাইডলাইন অনুযায়ী আমাদের এই জিনিসটা পরীক্ষার আনসার শিটে লিখলেই চলবে। আমাদের সম্পূর্ণ স্টোরিটি লেখার দরকার নেই। তবে যদি পরীক্ষার প্রশ্নে উল্লেখ থাকে যে আমরা রিঅ্যারেঞ্জ করার পর স্টোরিটি উল্লেখ করে দেওয়ার কথা যদি বলা থাকে, তাহলে অবশ্যই আমরা স্টোরিটি উল্লেখ করে দেব। আর যদি স্টোরিটি উল্লেখ করে দেওয়া না থাকে, আমাদের লেটেস্ট এনসিটিভি অনুযায়ী আমরা এভাবেই দেওয়ার কথা বলা আছে। এখন আসো স্যার, আমরা শুনেছি যে এই দুইটা হলো, এই দুইটা ভুল হলো আর বাকি সব হলো, তাহলে কি নাম্বার 2 পাবো নাকি এগুলো পাবো? পরিষ্কারভাবে লেটেস্ট এনসিটিভিতে উল্লেখ আছে যে যে কয়টা হবে প্রত্যেকটির জন্য তোমরা নাম্বার পাবে। এই ধরনের নিয়ম, মন গড়া নিয়ম যে এখানে 3 নাম্বারটা হলো না বলে বাকি সব ভুল, এটা নয়। এটা পরিষ্কারভাবে এখন এনসিটিভিতে উল্লেখ আছে যে এখানে 2টো হয়েছে, এই পাশে 4টা হয়েছে, 6টি নাম্বারই তোমাদেরকে দিতে হবে। তো অনেকেই এই যে এইটুকু হওয়ার পর যে এটা তো রিঅ্যারেঞ্জ, এটা তো রিঅ্যারেঞ্জ, তার মানে গল্প মিলে নাই, বাকিটুকু আর হবে না। নো, পরিষ্কারভাবে এনসিটিভির নিয়ম আমার সামনে বের করে রাখছি, ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে, যখন এনসিটিভি কি বলেছে রিঅ্যারেঞ্জ সম্পর্কে। তাহলে বিষয়টা হলো এনসিটিভি অনুযায়ী তোমাদেরকে এইভাবে যে যে কয়টা হবে সে কয়টির জন্য তুমি নাম্বার পাবে, এবং যেটা হবে না সেটার জন্য তুমি নাম্বার পাবে না। এই হলো আমার মূল বিষয়। আর স্টোরির কথা উল্লেখ থাকলে লিখতে হবে, স্টোরির কথা উল্লেখ না থাকলে লেখার প্রয়োজন নেই। এই হলো বিষয়। ওকে, এখন
আমরা আলোচনা করব যে দুটি ধাপে দুটি পদ্ধতি অনুযায়ী আমাদের রিয়ারেন্স পরীক্ষায় এসে থাকে, দুই ধরনের বলেছি। একটি ধরন হচ্ছে কি ধরন, প্রথম ধরন হিস্ট্রিক্যাল ইভেন্ট, কোন ঐতিহাসিক ঘটনা ওর পার্সোনাল বেসড। পার্সোনাল বেসড মানে কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে, যেমন নেলসন ম্যান্ডেলা হতে পারে, জয়নুল আবেদিন হতে পারে, কাজী নজরুল ইসলাম হতে পারে, হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর, হতে পারে বেগম সুফিয়া কামাল, হতে পারে বেগম রোকেয়া, হতে পারে কোন ঐতিহাসিক ঘটনার বিবরণ। এরকম একটি ধাপ। আরেকটি ধাপে থাকতে পারে বর্ণনামূলক কোনো একটি বিষয়, যে কোনো বিষয় থাকতে পারে। তাহলে আমাদেরকে একটি বিষয় বুঝতে হবে যে ঐতিহাসিক ঘটনাগুলো আসলে আমাদের জন্য খুবই সহজ, কারণ ঐতিহাসিক ঘটনায় সাধারণত বিভিন্ন ধরনের সাল দেওয়া থাকে। যেই সালের ঘটনাটা, যেই সালের কাজটা আগে ঘটছে সেটাকে আমরা আগে দিয়েই সাজাবো। যে ঘটনাগুলো, কারণ ঐতিহাসিক অনেক ঘটনা আমরা জানি, আমাদের জানার মধ্যেই তো পরীক্ষার মধ্যে আসবে। ঐতিহাসিক ঘটনাগুলো, যেই ঘটনাগুলো আমরা জানি যে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আসলো, নিশ্চয়ই আমাদের 6 দফা আন্দোলন আগে হয় নাই, তার আগে হয়েছে ভাষা আন্দোলন। তো অবশ্যই ঘটনাটা আগে, ভাষা আন্দোলনের কথাটা আগে দিতে হবে, তারপর আসবে 6 দফা। যদি ক্রমভাবে আসে যে 47 সালে 1.5 লাখ হলো, 52 সালে ভাষা আন্দোলন হলো, 54 সালে যুক্ত ফ্রন্টের নির্বাচন হলো, এভাবেই তো আসবে। 66-তে 6 দফা আন্দোলন, 69-এ গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, বিষয়টা তাই না? 71-এ 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, সিরিয়ালটি অবশ্যই আসবে। 25শে মার্চ হানাদার বাহিনীর ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর অপারেশন সার্চলাইট, 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। এরকম ভাবে তো ঘটনাগুলো আসে। ঐতিহাসিক ঘটনা আমরা অবশ্যই তার ইতিহাস অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। এখন আমরা ব্যক্তি সম্পর্কে থাকলে কিভাবে, বা কোন ঐতিহাসিক ঘটনার সাল নাই সেটা কিভাবে, কোন ব্যক্তির ইতিহাস নির্ভর জীবন, এমন কিছু ব্যক্তি আছে পৃথিবীতে যিনি নিজে একটা ইতিহাস। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটা একটা ইতিহাস, নেলসন ম্যান্ডেলা নামটা একটা ইতিহাস, আলফ্রেড নোবেল তারাই একটা ইতিহাস। তাকে আমরা কিভাবে সাজাবো, কিভাবে তাকে আমরা সাজিয়ে দেব, সেটার জন্য কি স্যার কোনো কৌশল আছে? থাকলে বলেন প্লিজ স্যার, প্লিজ স্যার। এরকম অসংখ্য SMS আমার মেসেঞ্জারে জমা হয়েছে, তাই আজকের এই ক্লাসটি নিতে উদ্বুদ্ধ হলাম। ওকে, এ পর্যায়ে আমি দেখব যে তোমাদের যে হিস্ট্রিক্যাল ইভেন্ট আর পার্সোনাল বেসড গুলো কিভাবে লিখব। হিস্ট্রিক্যাল ইভেন্ট, historical event or personal based, historical event or personal based, historical event or personal based ঘটনাগুলো আমরা কিভাবে দিতে পারি, কিভাবে দেব, এইটা এখন আলোচনা করব। আমি কতগুলো পয়েন্ট তোমাদের জন্য লিখে রেখেছি। সর্বপ্রথম এ নাম্বারে নেম অথবা টাইটেল, নেম অথবা টাইটেল। যদি আমরা এই পার্সোনাল বেসড হিস্ট্রিক্যাল ইভেন্টের কোনো নাম সেখানে থাকে, কোনো নাম যদি সেখানে থাকে, বা কোনো উপাধি যদি সেখানে থাকে, তাহলে আমরা সেটাকে প্রথমে দেব। টাইটেল বলতে গেলে আমরা এখানে বোঝাচ্ছি যে নাম কিংবা উপাধি। নাম, প্রথম ঘটনায় আসবে আমার নাম কিংবা উপাধি। বিতে বার্থ অর প্যারেন্টেজ, বংশ পরিচয়, বার্থ অবলিক প্যারেন্টেজ, জন্ম কিংবা বংশ পরিচয়, জন্ম কিংবা বংশ পরিচয়। জন্মের কথা থাকতে পারে, বংশ পরিচয়ের কথা থাকতে পারে। অনেকে বলতে পারো স্যার আগে তো জন্মগ্রহণ করছে, সেই লাইনটা আমরা আগে দেবো না। যদি কারো নাম কিংবা টাইটেল থাকে তাহলে আমরা তার নামটা আগে দেব। You may have heard the name of Nelson Mandela. You may have heard the name of Kazi Nazrul Islam. আসতে পারে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। এই ধরনের কোন নাম কিংবা টাইটেল দিয়ে যদি থাকে সেটা আমরা প্রথমে দেব, তারপরে দেব হি ওয়াজ বর্ন, তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন, কিংবা তার বংশ পরিচয় সম্পর্কে কথাগুলো আমরা দেব। কারণ
আমি যেভাবে বলতেছি সেভাবেই থাকবে তা নয়, সেখানে নাম থাকতে পারে কিংবা তার উপাধি থাকতে পারে, থাকতে পারে তার জন্মের কথা কিংবা তার বংশ পরিচয়ের কথা, যে তিনি ছিলেন তার বাবার এত নাম্বার সন্তান, এভাবে থাকতে পারে, সেটা আমরা এখানে দেব। ঠিক আছে, ওকে। সি নাম্বারে আমরা দেব প্রফেশন অথবা ম্যারেজ। প্রফেশন অবলিক ম্যারেজ। পেশা কিংবা বিয়ে। এখানে কারো ব্যক্তির পেশা সম্পর্কে দেওয়া থাকতে পারে, সেটা আমরা লিখতে পারি, অথবা বিয়ে কত সালে করেছে, কাকে বিয়ে করেছে, বিয়ের ঘটনা দিতে পারি বোঝার মতো। তারপর চিলড্রেন অথবা ইস্যু, চিলড্রেন ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে সম্পর্কে দিতে পারি, তার কতগুলো সন্তান ছিল, তিনি কত নম্বরে ছিলেন, এই ধরনের কথাবার্তা। চিলড্রেন অথবা ইস্যু। এই নাম্বার দিতে পারি এক্সট্রা অর্ডিনারি ডিড। এক্সট্রা অর্ডিনারি ডিড, এক্সট্রা অর্ডিনারি ডিড, অসাধারণ কাজ। এক্সট্রা অর্ডিনারি ডিড, অসাধারণ কাজ। একটু মনোযোগ দিতে হবে, কারণ আমি এগুলো মুছে ফেলবো, কারণ আমাদের 8টা সেন্টেন্স থাকে। আমি এই জন্য বাকিগুলো আলোচনা করতেছি। প্রথমে এখানে 5টা পয়েন্ট দেওয়া হলো, অবশ্যই তোমরা এগুলো দ্রুত খাতায় লিখে ফেলো, দ্রুত খাতায় লিখে ফেলো। তাহলে আমরা কোনো ব্যক্তি সম্পর্কে কিংবা কোনো ঐতিহাসিক ঘটনা সম্পর্কে কোনো কিছু থাকলে আমরা ওই ঘটনা কিংবা ব্যক্তির নাম কিংবা উপাধি সর্বপ্রথমে আমরা দেব প্রথম লাইনে। তারপরে থাকবে তার জন্ম অথবা বংশ পরিচয়, বার্থ অর প্যারেন্টেজ। তারপর থাকবে তার প্রফেশন কিংবা ম্যারেজ। তারপর আমরা দিতে পারি চিলড্রেন অর ইস্যু, হ্যাঁ, তার ছেলে মেয়ে সম্পর্কিত। এগুলো হচ্ছে তার পার্সোনাল বিষয়, তারপরে পার্সোনাল বিষয়গুলোকে আমরা প্রথমে নিয়ে আসি। তারপরে তার এক্সট্রা অর্ডিনারি ডিড, অসাধারণ বিভিন্ন কাজের কথা সেখানে থাকতে পারে। তিনি এই করেছিলেন, তিনি ওই করেছিলেন, এটা করেছেন, সেটা করেছেন, এই অসাধারণ কাজগুলো আমরা তারপর দিই। ইজ ইট ক্লিয়ার? নিশ্চয়ই তোমরা 5 পর্যন্ত খাতায় তুলে ফেলেছো। এখন আমি 6 থেকে আলোচনা করব। তারপরে ওল্ড এজ, তার বৃদ্ধ বয়সের ঘটনা অথবা ডেথ। ওল্ড এজ অথবা ডেথ, এমন অনেক ব্যক্তি সম্পর্কে থাকতে পারে যিনি মারা যায় নাই, তাহলে তো নিশ্চয়ই তার মৃত্যু থাকবে না। তার বৃদ্ধ বয়সের ঘটনাগুলো থাকতে পারে, সেই ওল্ড এজের ঘটনা কিংবা মারা গেছে মৃত্যুর ঘটনা আমরা দেব। এবং সবার শেষে দেব হোমেজ ট্রিবিউট রিমেম্বারেন্স। হোমেজ ট্রিবিউট রিমেম্বারেন্স। শ্রদ্ধা ও স্মরণ। শ্রদ্ধা কিংবা স্মরণ। অনেকে বলে স্যার মারা গেছে শেষ, তারপরে আবার কি? হ্যাঁ, তারপরে একটা লাইন থাকে, কারণ এরকম একটি লাইন থাকে, সমগ্র পৃথিবী তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। আমরা তাকে অত্যন্ত মর্যাদার সহিত স্মরণ করি। পৃথিবীর মানুষজন তাকে কোনোদিন ভুলবে না। পৃথিবীর যতদিন বেঁচে থাকবে তিনি ততদিন সকলের হৃদয়ে বেঁচে থাকবেন। এই যে এই ধরনের কথাবার্তাগুলো, এটাকে বলা হয় হোমেজ ট্রিবিউট অর রিমেম্বারেন্স, শ্রদ্ধা কিংবা স্মরণ। তাহলে মাই স্টুডেন্টস, আমরা ইতিমধ্যে দেখলাম যে কিভাবে আমাদের একটি হিস্ট্রিক্যাল ইভেন্ট অর পার্সোনাল বেসড ইনফরমেশন গুলো আমরা সাজাবো। আমরা 1 নম্বরে কি বলেছি? হ্যাঁ, কি বলেছি বলো তোমরা? তোমাদের জন্য আমি সাজিয়েছি। 1 নম্বরে কি বলেছি বলো? 1 নম্বরে বলেছি নেম অর টাইটেল। 2 নম্বরে কি বলেছি? হ্যাঁ, বার্থ অর প্যারেন্টেজ। এবং 3 নম্বরে বলেছি কি? প্রফেশন কিংবা ম্যারেজ। 4 নম্বরে চিলড্রেন ইস্যু। 5 নম্বর এক্সট্রা অর্ডিনারি ডিড। এবং তারপর ওল্ড এজ কিংবা ডেথ, হোমেজ ট্রিবিউট রিমেম্বারেন্স। এইভাবে আমরা
আমাদের হিস্ট্রিক্যাল ইভেন্ট এবং পার্সোনাল বেস্টগুলো ঘটনাগুলোকে যদি সাজানোর চেষ্টা করি, ইনশাল্লাহ তোমাদের 8টা রিঅ্যারেঞ্জই হবে এবং তোমরা 8 পেয়ে যাবে। ওকে, এরপর যে আলোচনা করব টাইপ 2 নিয়ে। টাইপ 2 নিয়ে এখন কথা বলবো। টাইপ 2 তে কিছু যে টাইপ 2 abstract topic or description based. Type 2 abstract topic or public description based. Description based. My students, learners or viewers, you can ask me any question through using the comment box, as it is a live session. It is not a still video. It is not a YouTube video. It is not a still video. It is a live session for you. I always like to take you online live class because I want my dear students ask me something if they need. যদি কারো কোনো প্রয়োজন পড়ে সে যেন আমাকে প্রশ্ন করতে পারে, কেউ কিছু প্রশ্ন করলে অবশ্যই আমি দেখতে পারবো, কারণ আমি মোবাইল থেকে সরাসরি লাইভ দিচ্ছি। আমি তাকে সেই প্রশ্নের আনসার দিতে পারবো ইনশাল্লাহ, যদি আমার জানা থাকে। এবং এই কারণেই আমার এই লাইভ ভিডিও নিয়ে আমার ইচ্ছা এবং নিয়মিতভাবে তোমাদেরকে লাইভ ক্লাস দিচ্ছি, যেন আমার শিক্ষার্থীরা সুন্দরভাবে শুনতে পারে এবং যেখানে এখানে একটা কমিউনিকেশন থাকে। যদি তোমাদের মনে আমার কথাগুলোর বাইরেও কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে অ্যাবস্ট্রাক্ট টপিক অর ডেসক্রিপশন বেস, বর্ণনামূলক বিষয়গুলো আমরা কিভাবে লিখব, এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে ডেফিনিশন অবলিক নেচার। ডেফিনিশন অথবা নেচার, সংজ্ঞা প্রকৃতি। একটা বিষয় সম্পর্কে যখন থাকবে তখন তো অবশ্যই আমরা তার ডেফিনিশনটা কি, তার নেচারটা কি, সেটা তো আমরা প্রথমে সাজাতে হবে। হ্যাঁ, অনেক বলো স্যার আমরা একটা পরীক্ষা পেয়েছিলাম ট্রাফিক জ্যাম সম্পর্কে এসেছিল, তো এটার আবার সংজ্ঞা কি? অবশ্যই ট্রাফিক জ্যামের সংজ্ঞা আছে। এই জিনিস আমাকে বলতে স্যার লোডশেডিং করো ইয়া হয় নাকি, রিয়েলিংস হয় নাকি, পরীক্ষা যে পেলাম, হ্যাঁ হতেই পারে, হবে না কেন? তো এটার আবার কি সংজ্ঞা হতে পারে? হ্যাঁ হতে পারে না স্যার, বললাম লোডশেডিং মিনস দ্য ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ ইলেকট্রিসিটি, অপর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থার নামই হচ্ছে লোডশেডিং, তাই না? এই বিষয়টা হচ্ছে কি এরকম। ট্রাফিক জ্যাম কি? ট্রাফিক জ্যাম কি এই ধরনের সংজ্ঞা যখন পাও, ট্রাফিক প্রথমে যদি এরকম কোনো লাইন পাও যে যে ট্রাফিক জ্যাম is held, traffic jam ঘটে when vehicles কি can't move, নড়াচড়া করতে পারে না, ফরওয়ার্ড যেতে পারে না অথবা ব্যাকওয়ার্ডে আসতে পারে না, সেটি হচ্ছে ট্রাফিক জ্যাম। and large number of vehicles gathered together, একত্রিত হয়ে যায় অনেকগুলো গাড়ি। এই ধরনের ডেফিনিশন কিংবা নেচার সম্পর্কে বর্ণনামূলক যে কোনো কিছু একটা বিষয় থাকলে আগে বুঝতে হবে যে যে বিষয়ের রিয়েলিস্ট আছে, অবশ্যই সংজ্ঞামূলক বা প্রকৃতিমূলক যে কথাগুলো আছে সেগুলি আমরা প্রথমে দেব। ওকে, বিনামে থাকবে গুড সাইডস উইথ এক্সাম্পল। গুড সাইডস উইথ এক্সাম্পল, বর্ণনামূলক বিষয়গুলোর ক্ষেত্রে দেখবা তার ভালো দিকগুলো তুলে ধরা হয়েছে। যেমন মোবাইল ফোন, পরীক্ষার মধ্যে থাকলো যে মোবাইল ফোন, তো মোবাইল ফোন সম্পর্কে প্রথম লাইনে কি হতে পারে? মোবাইল ফোন ইজ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। এখন মোবাইল ফোনের গুড সাইডস গুলো কি কি আছে এক্সাম্পল সহ প্রথমে সবকিছুর ভালো দিকগুলোকে আমরা লিখব। দুটো তিনটা ভালো দিক থাকবে, সেই ভালো দিকগুলোকে আমরা লিখব গুড সাইডস উইথ এক্সাম্পল। তারপরে কি আসবে? ব্যাড সাইডস উইথ এক্সাম্পল। ব্যাড সাইডস উইথ এক্সাম্পল। খারাপ দিকগুলো কি, সেই খারাপ দিকগুলোকে আমরা ফুটিয়ে তুলবো। ব্যাড সাইডস উইথ এক্সাম্পল, তার খারাপ দিকগুলো কি কি আছে? যে মোবাইল
মোবাইল ফোন কজেস ক্যান্সার অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ ফাটাল ডিজিজেস, এবং এটা আমাদের টেরোরিস্টরা ইউজ করে থাকি ফর টেরোরিজম। এই যে এই ধরনের খারাপ দিকগুলোকে আমরা লিখে ফেলব। তারপরে থাকলো হলো যে কনক্লুডিং লাইন্স। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই চারটা বিষয় বর্ণনামূলক কোন বিষয়ের উপর রিয়ারেঞ্জ করার ক্ষেত্রে এই চারটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। এক নম্বরে যে বিষয়টি সম্পর্কে আমরা রিয়ারেঞ্জ করব সাজানোর ক্ষেত্রে সর্বপ্রথম আমরা প্রাধান্য দেব ডেফিনিশন অর নেচার, তার সংজ্ঞামূলক কথাটাকে প্রথমে নিয়ে আসবো। তারপরে আমরা দেব গুড সাইডস গুলো, তারপর ব্যাড সাইডস গুলো, তারপর হচ্ছে কনক্লুডিং লাইন। তাহলে আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে রিয়ারেঞ্জ তোমাদের পরীক্ষায় দুই ধরনের রিয়ারেঞ্জ এসে থাকে, এবং 80% ক্ষেত্রে 80% ক্ষেত্রে বেশিরভাগ সময় কোনো পার্সোনাল অর হিস্ট্রিক্যাল বেসড ইভেন্টগুলোই এসে থাকে, এবং কখনো কখনো এসে থাকে অ্যাবস্ট্রাক্ট টপিক অর ডেসক্রিপশন বেসড। তো আমরা প্রথমেই দেখলাম কিভাবে হিস্ট্রিক্যাল ইভেন্ট অর পার্সোনাল বেসড ঘটনাগুলোকে কিভাবে লিখতে হয়। আমি কয়েকটা টপিক তোমাদেরকে দিয়েছি, এবং টাইপ 2-তে বর্ণনামূলকের জন্য এই চারটা দিক নির্দেশনা তোমরা ফলো করলে আমি আশা করি তোমরা এই রিয়ারেঞ্জগুলো পারবে। পাশাপাশি প্রস্তুতি নেওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ রিয়ারেঞ্জ দেব। আজকের ক্লাসে 6টি রিয়ারেঞ্জ দিচ্ছি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো 6টি রিয়ারেঞ্জ দেব। এই 6টি রিয়ারেঞ্জ তোমরা SW করে ছবি তুলে কমেন্ট বক্সে পাঠাবে, আমি দেখব সুন্দরভাবে পেরেছো কি না। এখন সাজেশনটা লেখো। SW, আজকের SW সেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 17, যশোর বোর্ড 17, বরিশাল বোর্ড 19, সিলেট বোর্ড 19, যশোর বোর্ড 19 এবং কুমিল্লা বোর্ড 19। এই ছয়টি রিয়ারেঞ্জ তোমাদেরকে পড়া দিলাম, SW দিলাম। তোমরা এই 6টি রিয়ারেঞ্জ করে খাতার মধ্যে করবে, করে ছবি তুলে কমেন্টে আপলোড করবে অবশ্যই। এবং তোমাদের বিষয়ে একটি ইনফরমেশন দিচ্ছি, গতকালকে রাত 9টা থেকে 11:30 পর্যন্ত সরকারি বিভিন্ন প্রজ্ঞাপন, দিক নির্দেশনা নিয়ে সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আমরা সহকারী শিক্ষকরা আলোচনায় বসেছিলাম। প্রায় 2.5 ঘন্টার মতো আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে যে মেসেজ সেটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে কি অটু পাস নামে কোনো পাস চলবে না। প্রত্যেকটা শিক্ষার্থীকে মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে। অটু পাস নামের কোনো শব্দ থাকবে না। এখন আমরা স্কুলগুলো আমাদের সক্ষমতা অনুযায়ী কিভাবে পরীক্ষা নেব, কি করব, সেটা সঠিক দিক নির্দেশনা তোমরা সময় মতো পেয়ে যাবে। তবে তোমাদের মূল্যায়ন হবে, এবং মূল্যায়নের ভিত্তিতেই পরবর্তী ক্লাসে তোমাদের অবস্থা নির্ণয় করা হবে। এই বিষয়ে হয়তো পরবর্তীতে আমি কথা বলবো। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আবারও আগামীকালকে সকাল 10:15 নবম এবং দশম শ্রেণীর আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব, কানেক্টর নিয়ে। আজকের ক্লাসের SW এই 6টি রিয়ারেঞ্জ থাকলো। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল সকাল 10:15। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।